সালাম আলাইকুম। আপনারা যারা আমাকে শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আহ, আমি কয়েকজনকে পার্টিসিপেন্ট হিসেবে দেখতে পাচ্ছি, সাবা, হাসান, তানহা, আনিকা, তাসনিম। হুম, হুম। আহ, আমি যে কথাগুলো বলবো আপনাদের সাথে, যে সময়টা কাটাবো, আমি আশা করব যে আপনারা একটু ইন্টারেক্টিভ ওয়েতে থাকবেন। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, ইফ ইউ হ্যাভ এনি রিমার্ক অন মাই টপিক, আপনারা ফিল ফ্রি টু কমিউনিকেট উইথ মি। আপনারা এসএমএস করতে পারেন, কমেন্ট করতে পারেন। সোফার আপনারা কমেন্ট করলে সেটা আমি দেখতে পাবো। যার যে কোনো ধরনের কেরিয়ার রিলেটেড, আপনার আপকামিং কেরিয়ার ইন দ্য ফিল্ড অফ ইউর একাডেমিক সাবজেক্ট, অথবা বিসিএস, বা এখন যে কেরিয়ার প্ল্যান ইত্যাদি বিষয়ে কারোর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা আমাকে করতে পারেন। আহ, আমি মোস্তফা ওবায়দুল্লাহ চৌধুরী, আমার ফুল নেম, ওবায়দ নামে পরিচিত। আমি প্রায় 18-19 বছর যাবত বিসিএস ফিল্ডে, বিসিএস কোচিং, প্রিপারেশন, মেন্টরিং এই ফিল্ডে কাজ করছি। আপনারা হয়তো অনলাইনে থাকলে কেউ কেউ দেখতে পারেন। আর আজকে আপনাদের সাথে আলোচনা পরিচয় হবে। আপনারা কি আমার সাথে কথা বলতে পারবেন? আমি যারা মাসুম বা যিনি এটা ইয়েতে আছেন, ব্যবস্থাপনায় আছেন, তাকে বলবো যারা আছেন তারা চাইলে আমার সাথে একটু ওপেন করে দিতে পারেন, সবাই যেন একটু কথা বলতে পারে। জি স্যার, যে কেউ চাইলে আনমিউট করে কথা বলতে পারবে। হ্যাঁ, আপনারা কেউ প্রেমা রয় আছেন, সাবা হাসান, তানহা, এদের নামগুলো দেখতে পাচ্ছি। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? একজন কেউ একটু বলেন তো আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। হুম। অথবা টেক্সট করতে পারেন, শোনা যাচ্ছে কিনা। যাদের জন্য এই আলোচনা, তারা কি মিউট অল থাকলে তো ওরা তো বোধহয় করতে পারবে না। হ্যাঁ, ঠিক আছে। ওদের মাসুম সাহেব, আমি কি ওদের মেসেজ গুলো পড়তে পারি? ওরা বোধহয় কয়েকজন মেসেজ দিয়েছে, এগুলো কি পড়ার সুযোগ আছে? জি স্যার, আপনি চ্যাট অপশনটা ওপেন করলে দেখতে পাবেন স্যার মেসেজগুলো। সেটা অবশ্যই। আমি বোধহয় ওদের মেসেজ গুলো পাচ্ছি। এই চ্যাট অপশনটা ওদের ওই ইয়াটা দেখা যাচ্ছে না, ওই যে কমেন্টটা দেখা যাচ্ছে না কিন্তু। স্যার, একজন বললো আপনি যে কথা বলতেছেন ওনার শুনতেছে, এটাই মেসেজ আসলো এখন পর্যন্ত। আচ্ছা আচ্ছা, মেসেজ গুলো দেখতে কোনো সুযোগ নাই। হ্যাঁ, থ্যাংক ইউ। বিউটি এবং নাদিয়া, তারা বলছেন যে তারা শোনা যাচ্ছে বলছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর রিপ্লাই। আমি আসলে কথা অন্ধকারে কথা বলতেছিলাম কিনা সেটাই চিন্তা করতেছিলাম, এতক্ষণ কোনো সারা শব্দ না পেয়ে। আমি ইউজুয়ালি সরাসরি কথা বলে উইথ ইন্টারেকশন সেশন কন্টিনিউশনের প্রতি বেশি গুরুত্ব দিই, মনোযোগ দিই। সেক্ষেত্রে আপনারা একটু, যেহেতু আমাদের একটু ডিজিটালি আমরা কমিউনিকেট করতেছি, মাঝে মধ্যে একটু হাই হ্যালো দিয়ে বলবেন যে স্যার আমি আছি, ভাই আমি আছি, আপনি কথা বলতে পারেন, এরকমটা যেন হয়। আমি আপনাদের কাছ থেকে যারা আছেন তাদেরকে একটু বলবো, যদি নিজের পরিচয়টা বা নিজের মেডিকেল কলেজ কোন ইয়ারে পড়েন একটু বললে ভালো হয়, আমি আমার সময় মতো করে সেখান থেকে কোনটা পিক করে কথা বলতে পারি। আজকে আমাকে বলা হয়েছে আপনাদেরকে সাথে বিসিএস প্রিপারেশন নিয়ে কথা বলার জন্য। বিসিএস প্রিপারেশন, আপনারা তো, আমাকে যেটা বলা হয়েছে, ইউ অল আর ডক্টরস, মানে গোয়িং টু বি ডক্টরস, আপনারা সকলে ডাক্তার হতে যাচ্ছেন। আমি ধরেই নিচ্ছি, যার কারো যদি ব্যতিক্রম কোনো চয়েস না থাকে, আপনাদের মধ্যে কেউ যদি ডাক্তারি ফিল্ড ছাড়া অন্য কোনো ফিল্ডে যেতে চান, প্লিজ আপনারা একটু কমেন্টে লিখবেন। যদি কেউ আপনাদের প্রফেশনটা চেঞ্জ করতে চান তারা একটু লিখবেন, তাদের জন্য আলোচনাটা ভিন্ন। আদারওয়াইজ আমি আপনাদের সবাইকে ডাক্তার এবং সবাই ভবিষ্যতে মেডিকেল প্রফেশনে থাকতে যাচ্ছেন সেটা ধরে নিয়ে আমি আলোচনাটা চালিয়ে যাচ্ছি। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন আপনারা প্লিজ রাইট ডাউন। প্রথমত,
আপনাদেরকে বলবো আহ আপনারা কেন বিসিএস দিচ্ছেন বা কেন বিসিএস দেবেন বা বিসিএস কেন আপনার টার্গেট, এই বিষয়টি কি আপনারা জানেন? এই বিষয়টি কি আপনি ভেবেচিন্তে বলছেন? আপনি তো ডক্টর। আমরা যখন ছোটকালে ছিলাম, ডাক্তার দেখলে আমরা এক ধরনের তাদের প্রতি রেসপেক্টফুল ছিলাম, রেসপেক্টফুল থাকতাম, সমীহ করতাম। এবং স্টিল ইন আওয়ার সোসাইটি মেডিকেল প্রফেশনে যারা কাজ করেন, যারা ডাক্তার কিংবা যারা শিক্ষক, তাদের প্রতি মানুষের যে পরিমাণ সমীহ, শ্রদ্ধা এবং ভালোবাসা, সেটা কিন্তু অন্য কোনো প্রফেশনে আমরা সাধারণত স্টিল দেখি না। হ্যাঁ, সময়ের কারণে আপনারা কেউ কেউ হয়তো কোনো কোনো ক্ষেত্রে মনে করতে পারেন যে এটা মনে হয় বানিয়ে বলা, অন্য কিছু, প্রফেশনের প্রতি বোধহয় মানুষের দুর্বলতা বেশি, শ্রদ্ধা বেশি, রেসপেক্ট বেশি, এটা আপনাদের মনে হতে পারে। বাট আমি আপনাদের চেয়ে বয়সে একটু অগ্রজ হিসাবে জানাশোনার দিক থেকে লিমিটেড হতে পারে, আপনারা আরো বেটার, আপনারা মেধাবী নিঃসন্দেহে সবাই, আমি স্বীকার করি। কিন্তু বয়সের দিক থেকে আমি আপনাদের অ্যাডভান্স এবং আপনাদের চেয়ে বেশি মানুষের সাথে আমার ইন্টারাকশন করার সুযোগ হয়েছে। ইন দ্যাট রেসপেক্ট আমি বলতে পারি যে আমার অভিজ্ঞতা যেটা, সেটা হলো স্টিল মেডিকেল প্রফেশন ইজ ওয়ান অফ দি হাইয়েস্ট prestigious profession, not only in Bangladesh, it is all over the applicable for all over the world. সেক্ষেত্রে আপনারা যদি বিসিএস পরীক্ষা দিতে চান, এখানে দুইটি বিষয় আছে আপনাদের বোঝার জন্য। একটা হচ্ছে হোয়াট ইজ বিসিএস, দুই নম্বর হচ্ছে হোয়াই বিসিএস। এরপরে আপনি কিভাবে পড়বেন, কেন পড়বেন, আদৌ পড়বেন কিনা বিসিএস, সেটা একটা প্রশ্ন আসতে পারে। যদি এমন হয় আমাদের বিসিএস এর চেয়ে ভালো ফিল্ড যদি আপনার থাকে একজন ডক্টরে, কেন আপনি বিসিএস এ আসবেন? যেমন আমরা যখন মক ভাইবা পরিচালনা করি, এখানে 48 বিসিএস যারা ডক্টর ছিলেন এখনো, বা আমরা 45 বা 46 এর জন্য এখন যাদের মক ভাইবা নিচ্ছে জেনেসিসে, তাদেরকে আমি জিজ্ঞেস করি, ইউ আর এ ডক্টর, why do you want to be a medical officer, why do you want to be a BCS doctor? আমি তাদের কাছ থেকে বোঝার চেষ্টা করি, শোনার চেষ্টা করি ওরা কি বলেছে। তা এখন একই প্রশ্নটা একজন ফিউচার ডক্টর অথবা ফিউচার বিসিএস ক্যাডার অথবা বিসিএস প্রফেশনাল অথবা অ্যাজ ফিউচার ডক্টর, আপনি নন বিসিএস, তাহলে যদি আমি আপনাকে বলি আপনি কেন বিসিএস টা করবেন, আসলে বিসিএস টা কি, আদৌ এটা আপনার দরকার আছে কিনা, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের একটু চিন্তা করতে হবে। আমাকে গতকাল আপনাদের সাথে সেশন পরিচালনা করেছিলেন আমার প্রিয় সহকর্মী মিস্টার ফারদিন, আমাদের বিসিএস এডুকেশন ক্যাডারের। ফারদিনের কাছ থেকে আমি আপনাদের সম্পর্কে শুনেছি আপনারা ডক্টর এবং আপনারা বিসিএস এর ব্যাপারে আগ্রহী। তখন আমি আমার এই ভাইকে জিজ্ঞেস করেছিলাম, তারা বিসিএস ডক্টর যদি হয় তারা আবার বিসিএস কেন দেবে, বিসিএস দেওয়ার কি দরকার? এটা রেসপন্স করতে গিয়ে আমাদের আরেক ভাই, যিনি হিমসেলফ এ ডক্টর, তিনি বললেন, স্যার এটা কেন বলছেন, আমাদের এখানে তো জব স্কারসিটি আছে, এটা সবাই ওয়েল নোন। আমরা তো দেখেছি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক পদের জন্য কোনো কোনো ডাক্তারকে অ্যাপ্লিকেশন করতে। দ্যাট মিনস আমি মনে করেছিলাম, আমার ধারণা, অ্যাজ ইউ অল আর ব্রিলিয়েন্ট, মেরিটোরিয়াস, আপনারা হয়তো মেডিকেল সায়েন্স, মেডিকেল প্রফেশন নিয়ে বেশি চিন্তা করেন, বিসিএস নিয়ে অতটা না। বাট রিসেন্টলি in my last 20 years of experience in this field, আমি দেখেছি there are huge doctors, lot of doctors যারা তাদের প্রফেশন, তারা বিসিএস ডক্টর হতে চায়, এবং কেউ কেউ আছেন যারা প্রফেশনটাই চেঞ্জ করে বিসিএস অন্য কোনো ক্যাডারে চলে যেতে চান। যারা প্রফেশন চেঞ্জ করে অন্য কোনো ক্যাডারে যেতে চান তাদের জন্য ভিন্ন বিষয়, তাদের জন্য হয়তো অন্য কোনো একদিন আলোচনা করব। আজকে ইফ ইউ অল মানে ইন্টারেস্টেড টু বি বিসিএস হেলথ অফিসার, হেলথ ক্যাডার, তাহলে আপনাদের জন্য আমার প্রথম প্রশ্নটা, আমি আপনাদের কোনো প্রশ্নের জবাব দিচ্ছি না, আপনারা আমাকে একটা প্রশ্নের জবাব দেন, বিসিএস টা কি? বিসিএস টা আপনারা হয়তো এখন শুনছেন যে দিস ইজ এ জব। বিসিএস টা কি? বিসিএস টা হচ্ছে এ জব।
একটি চাকরি। এটা কি ধরনের চাকরি? এটা একটা সরকারি চাকরি, গভর্নমেন্ট জব। এটাতে মানুষ কেন আসে? এখানে এটা পদোন্নতির সুযোগ আছে, কি প্রমোশন, পদোন্নতির সুযোগ আছে। এখানে কি আছে? কিছু সামাজিক সুযোগ সুবিধা আছে, যারা ভালো তারা এগিয়ে যান, অনেকে খ্যাতি অর্জন করেন। বিসিএস ডাক্তারদের একটা কি আছে, বিসিএস অফিসার হলে তাদের একটা সোশ্যাল রিকগনিশন আছে, সোশ্যাল স্ট্যাটাস আছে, ইত্যাদিতে আপনারা বলবেন। বিসিএস জিনিসটা কি? হোয়াট ইজ বিসিএস? বিসিএস সিম্পলি মনে রাখবেন, দিস ইজ এ সার্ভিস। মেডিকেল প্রফেশন ইজ এ সার্ভিস। বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস এর সার্ভিস। আমাদের কোনো বন্ধু মনে করেন, তার নাম ধরে নিলাম রাহাত, রাহাত ব্যাংকে জব করেন, সুদীপ্ত এনজিওতে জব করেন, কিংবা আমাদের কোন একজন বন্ধু মুন্নি, সে হয়তো দেখা যাচ্ছে কোন একটা ব্যবসা উদ্যোগ নিয়ে কাজ করে। এই যে আমরা বলছি, কেউ ব্যাংকে জব করে, কেউ সিভিল সার্ভিস, এটা কি এনজিওতে জব করে, কেউ প্রাইভেট সেক্টরে জব করে, কেউ স্কুলে জব করে। এখানে মনে রাখবেন, বিসিএস টা হচ্ছে একটা সিভিল সার্ভিস। মূল চাকরিটা কিন্তু বিসিএস না, মূল চাকরিটা হচ্ছে সিএস, সিভিল সার্ভিস। আমরা যারা বাংলাদেশি তারা এখানে এটার নাম দিয়েছি বিসিএস। ইন্ডিয়াতে হয়তো ওরা বলবে আইসিএস, পাকিস্তানে হয়তো সেটা তারা পাকিস্তান দিয়ে কিছু একটা বলবে। ওটাও বলা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে একটা সিভিল সার্ভিস, দিস ইজ এ নেম অফ এ সার্ভিস, আর কিছু না। এখন আপনাকে দেখতে হবে যে এই যে বাংলাদেশে হোয়াট ইজ বিসিএস। বিসিএস কে আমরা বললাম বিসিএস ইজ এ সার্ভিস, ইজ এ চাকরি, ইজ এ জব, ইজ এ অপশন বিফোর মি। তাহলে আমি যে গ্রাজুয়েশনটা শেষ করব, শেষ করার পরে বিসিএসই কি আমার বেটার অপশন? এই প্রশ্নটার উত্তর খোঁজার জন্য আপনাকে চিন্তা করতে হবে। হ্যাঁ, বিসিএস পরীক্ষা যারা দেয় তাদের জন্য আরেকটা কথা বলে রাখি, এটা আমাদের সমাজে টু ওয়েতে ইউজ হয়। একটা হচ্ছে বিসিএস ইজ এ জব, আরেকটা হচ্ছে বিসিএস ইজ অ্যান এক্সামিনেশন। বিসিএস হচ্ছে একটা পরীক্ষার নাম। আমাদের এখানে আপনারা যারা আপনাদের অগ্রজ, আপনারা তো এখনো বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করেন নাই, নট রং, যারা আপনারা বিসিএস শব্দ শুনেছেন তাদের বেশিরভাগই কাছেই বিসিএস ইজ নট এ সার্ভিস, দিস ইজ অ্যান এক্সামিনেশন। কেন এটা আপনাদের কাছে একটা এক্সামিনেশন? কজ ইউর এল্ডার্স যারা আছেন, আপনাদের সিনিয়র ভাই বোন যারা আছেন, দাদা দিদি যারা আছেন, তারা বিসিএস পরীক্ষা দেয়, আপনারা জানেন। There is a huge buzz in our society. বিসিএস ক্যাডার হইতে হবে, বিসিএস ক্যাডার হইতে হবে, বিসিএস ক্যাডার হইতে হবে, বিসিএস পরীক্ষা দিতে হবে, বিসিএস পরীক্ষা দিতে হবে। এটা হচ্ছে একটা সময়ের একটা বাজ। এটা নিয়ে অনেক নেতিবাচক ইতিবাচক আলোচনা সমালোচনা আছে। এটা নিয়ে সমাজে অনেক বেশি হাইপ আছে। দ্যাট ইজ হোয়াই এটা নিয়ে অনেক বেশি সরগরম অবস্থা। এবং স্টিল আমার কাছে মনে হয়, আমি যদি ভুল না করি, বিউটি, নাদিয়া, এক্স ওয়াই জেড, মনিরুজ্জামান, আসাদুল্লাহ যারা আছেন তাদের সকলের কাছেই তানহা এটি হচ্ছে একটা পরীক্ষার নাম। এই পরীক্ষা দিয়ে আপনি যে চাকরিতে যে কাজ করবেন, সেটি হচ্ছে আপনার বিসিএস চাকরি বা বাংলাদেশ সিভিল সার্ভিসের চাকরি। তাহলে আমি আমার কথাটাকে যদি সামারাইজ করি, হোয়াট ইজ বিসিএস? বিসিএস হচ্ছে একটা এক্সামিনেশন। হোয়াট ইজ বিসিএস? বিসিএস ইজ এ জব। এটা হচ্ছে আমার ফার্স্ট আলোচনা। সেকেন্ড আমার বিষয় হচ্ছে কেন আমি আপনাকে কিন্তু বলবো না যে ইউ নিড টু বি অ্যাডমিটেড হিয়ার, এটা আমার ফাংশন না। আমি আপনাকে জাস্ট কয়েকটা ইনফরমেশন দিব, যেটা নিয়ে আপনি একটু ভাববেন, আপনি চিন্তা করবেন, আপনি আপনার বন্ধুদের সাথে আলোচনা করবেন। আলোচনা করার পর আপনার যদি মনে হচ্ছে ইয়েস, I could be a BCS candidate, I want to be a BCS cadre officer, or আমি desire করি, I am expectant of BCS. If you think so, then আমি বলবো যে you can connect with us. You can connect with Genesis family, Genesis BCS program. তাহলে আমরা ইনফরমেশন গুলো শেয়ার করি। বলা হয়ে থাকে বর্তমান সময়ে ইনফরমেশন ইজ পাওয়ার, ইনফরমেশন ইজ পাওয়ার। একটু খেয়াল করেন তো, আমরা যখন ছোট ছিলাম আমরা একটা উক্তি শুনতাম, এডুকেশন ইজ পাওয়ার। কোনো সন্দেহ নেই এডুকেশন ইজ পাওয়ার, কিন্তু বর্তমান সময়ে আমরা যেটা শুনি সেটা হচ্ছে ইনফরমেশন ইজ পাওয়ার।
ইফ ইউ হ্যাভ ইনফরমেশন, আপনি কিন্তু কম্পেয়ার করতে পারবেন। দেন ইউ ক্যান ডিসাইড, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনি কি করবেন কি করবেন না, কেন করবেন কেন ছাড়বেন, এই বিষয়টা আপনাকে জানতে হবে। আমি আজকের আলোচনাটাকে বরঞ্চ বিসিএস প্রিপারেশন না বলে আমি বলতে চাচ্ছি দিস ইজ ইয়ার ক্যারিয়ার প্ল্যান সেশন। এই যে কালকে আমাদের একজন সহকর্মী নিলেন, আজকে আমি নিলাম, ফার্দার কোনো একদিন হয়তো আবার আমাদের কোনো এক সহকর্মী নিবেন, একটা সেশন নেবেন। এই সেশন গুলোতে যখন আপনি পার্টিসিপেট করবেন, আপনি কিন্তু কেরিয়ার বিভিন্ন দিক, এবং এরা যেহেতু আপনাদের অগ্রজ, আপনাদের আগে আগে কম্পিটিটিভ ফিল্ড থেকে এসেছেন, কম্পিটিটিভ ফিল্ডে কাজ করেছেন, সুতরাং দে হ্যাভ হিউজ এক্সপেরিয়েন্স, রিসেন্ট এক্সপেরিয়েন্স, এবং দে নো অ্যাবাউট দ্য জব মার্কেট নাও ইন বাংলাদেশ। দ্যাট ইজ হোয়াই ইউ শুড লিসেন ইট কেয়ারফুলি। আপনাদের এগুলো শোনা দরকার, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট টু বি অর নট। তাহলে আমি যদি বলি যে ইনফরমেশন ইজ পাওয়ার, তাহলে আপনার আগে ইনফরমেশনটা দরকার, আপনার আগে এই বিষয়টা জানা দরকার। আমার প্রশ্নটা কি, হোয়াই বিসিএস? দেয়ার আর হিউজ অপশনস ফর ইউ। প্রথম কথা হচ্ছে ইউ আর এ ডক্টর, আপনি মেডিকেল সায়েন্সে পাস করার পরে আপনি মেডিকেল রিলেটেড কোনো একটা কাজ করবেন, হায়ার স্টাডি করবেন, প্রফেশনাল হবেন, এক্সপার্ট হবেন, কনসালটেন্ট হবেন, নিজের চেম্বার থাকবে, পয়সা ইনকাম করবেন, জনসেবা করবেন, রিচ হবেন, আরো ডেভেলপ করবেন, ইত্যাদি ইত্যাদি। এত কিছুর পরেও আমি বুঝতে পেরেছি যে আমাদের ডাক্তারদের একটা হিউজ পার্ট, একটা বড় অংশ বিসিএস পরীক্ষা দিতে চায়। কারণ আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি কেন বিসিএস নিয়ে চিন্তা করছেন? ওয়াই বিসিএস? আমার তো দেয়ার অনেক অপশন আছে। আমি চাইলে ডক্টর হতে পারি, আমি চাইলে জব ইন আদার সেক্টরে জব করতে পারি, আমি চাইলে কিছু না করতে পারি, আমি চাইলে ট্র্যাক চেঞ্জ করতে পারি, তাহলে আমি কেন ট্র্যাক চেঞ্জ করব, আদৌ করব কিনা, জব না করে থাকবো কিনা? ইফ ইউ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, উই হ্যাভ সাম সিস্টার্স ওভার হিয়ার, আমাদের সাথে শুনছেন কিছু বোনেরাও আছে। অনেক আমাদের তো এখনো পর্যন্ত সমাজে বড় ভাবে তাদের দায়ভারটা পুরুষদের হাতে থাকে। তাহলে কেউ কেউ তো চিন্তা করতে পারেন যে না, আমি এগুলো করবো না, আমি জাস্ট ফ্যামিলি লাইফ লিড করবো, আই লুক আফটার মাই ফ্যামিলি, আমার জব ভালো লাগে না, আমি জব পছন্দ করি না। এটাও একটা অপশন আপনার জন্য। আবার জব ইন আদার সেক্টর, অন্যান্য ক্ষেত্রে, এই যে কেউ বলছে যে ডাক্তার হয়ে, আমরা এবার দেখলাম যখন 45th বিসিএস এর রেজাল্ট হলো, পুলিশ ক্যাডারের টপ 3-4 জনই হচ্ছে ডক্টর। প্রথম 10 জনের মধ্যে অন্তত 4 জন ডক্টরকে আমরা চিনি। অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে প্রথম 10 জনের মধ্যে আমি একাধিক ডাক্তারকে চিনি। দ্যাট মিনস জব ইন আদার সেক্টর, তারা প্রফেশনাল হিসেবে বিসিএস টাকে, সরি ডাক্তারিকে নয়, বিসিএস অন্য ক্যাডারকে তাদের প্রফেশন হিসেবে চুজ করেছে। আবার কেউ কেউ ডাক্তার হতে চান বিসিএস না দিয়ে, সেটা হতে চান। আরেকটা হচ্ছে ট্র্যাক চেঞ্জ করতে চান। আমি এখন পর্যন্ত ধরে নিলাম আপনারা ডক্টরই হতে চান, কিন্তু সেটা হতে চাচ্ছেন বিসিএস ডক্টর হতে চান, ডক্টর কিন্তু সেটা হচ্ছে চাচ্ছেন কি, বিসিএস ডক্টর। 2 নম্বর, জব ইন আদার সেক্টর, এটা আপনাদের জন্য এখন আপাতত কোনো অপশন নয়। নো জব, এটাও কোনো অপশন নয়। নো জব যদি অপশন হতো তাহলে আপনি আজকে এই আলোচনা শুনতেন না। এবং ট্র্যাক চেঞ্জ আপনি করতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে আপনার ফিল্ডে থাকবেন, ডক্টর হিসেবে থাকবেন এবং বিসিএস ডক্টর হিসেবে থাকবেন। এখন তাহলে আমি যদি আপনাকে প্রশ্ন করি, হোয়াই বিসিএস? আপনাকে কেউ আমার প্রশ্নের উত্তর দেবেন প্লিজ? বিউটি, নাদিয়া, তানহা বা আরো যারা আছেন, আসাদুল্লাহ একজনকে দেখতেছি, সম্রাট, কেউ কি একটু 1 লাইনে 2 লাইনে লিখবেন, অথবা মুখে হাত তুলে বললে হবে, আমাদের যারা ম্যানেজমেন্ট আছে তাদেরকে বলার সুযোগ দিবে। আপনারা কেউ কি একটু বলবেন? কেউ একটু লিখবেন বা বলবেন? ইজ দেয়ার এনিবডি? কেউ একটু লিখবেন বা বলবেন? যেমন নাদিয়া বলছে পার্মানেন্ট জব এন্ড রেসপেক্টফুল জব।
মানে হয় বিসিএস ডক্টর, এটার উত্তরে আমাদের নাদিয়া বলছেন। হ্যাঁ, আদিবা রেজ হ্যান্ড। মিস্টার মাসুম, আপনি চাইলে একটু আদিবাকে একটু কথা বলার সুযোগ দিতে পারেন। আদিবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আদিবা আপনি বলতে পারেন। আপনি নিজেকে আনমিউট করে আসসালামু বলতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। টু হ্যাঁ, গেট জব সিকিউর করার জন্য, সিকিউর জব পাওয়ার জন্য। সিকিউর জবের জন্য আপনি বিসিএস এ আসতে যাচ্ছেন। দ্যাট মিনস নাদিয়া যেটা বলছে পার্মানেন্ট, মানে সিকিউর মানে পার্মানেন্ট। আর আসাদুল্লাহ সম্রাট বলছেন সিকিউর লাইফ এন্ড ফাইন্যান্সিয়াল সাপোর্ট, এই দুইটার জন্য। এখন আমি যদি আপনাকে আদিবা জিজ্ঞেস করি, আমাদের যে নন বিসিএস যারা ডাক্তার আছে, তারা কি রেসপেক্টফুল লাইফ পাচ্ছে না? তারা কি সিকিউর জব পাচ্ছে না? ডাক্তার এটা তো তার নিজস্ব একটা কোয়ালিটি, নিজস্ব একটা ট্রেড, যেটা সে অ্যাচিভ করেছেন, একজন ভদ্রলোক বা ভদ্রমহিলা অ্যাচিভ করেছেন। তাহলে মিস্টার আসাদুল্লাহ সম্রাট, সিকিউর লাইফ কি শুধু বিসিএস ডক্টরদের, অন্য ক্ষেত্রে কি এটা নেই? নাদিয়া, বিউটি বা আদিবা, আপনারা কি বলবেন? আপনারা যত বেশি ইচ্ছা আপনারা কমেন্টে একটু লিখতে পারেন প্লিজ। হয় বলতে পারেন রেজ ইউর হ্যান্ড, এবং বলতে পারেন, সুবিধা নিতে পারেন। যেমন অমৃতা ইসলাম বলছেন টু বি এ প্রফেসর, টু বি এ প্রফেসর। তিনি একজন একাডেমিশিয়ান হতে চান। বিং এ ডক্টর, একজন একাডেমিশিয়ান হতে পারেন ইন হার ফিল্ড সোফা। আর কেউ কিছু বলবেন? ইজ দেয়ার এনিবডি টু রিপ্লাই? আসাদুল্লাহ, নাদিয়া, অমৃতা, তাদের উত্তরটা আমি দেখলাম, টু বি এ প্রফেসর। আমাকে একটু বলেন তো, নাদিয়া কোন মেডিকেল কলেজে, আসাদুল্লাহ কোন মেডিকেল কলেজের, এবং অমৃতা কোন মেডিকেল কলেজের, একটু লিখে দেন তো প্লিজ কমেন্টে। এরকম প্রশ্নগুলোর জবাব দেন। জবাব দিলে হবে কি, আমি একটা জিনিস দেখেছি রে ভাই, আমরা যেমন আহ, আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাটা কি? হোয়াট ইজ দি অমৃতা ইসলাম হচ্ছে জামালপুর মেডিকেল কলেজ, ভেরি গুড। এটা সোফা গভর্নমেন্ট কলেজ, রাইট অমৃতা, অর প্রাইভেট? হোলি ফ্যামিলি রেড ক্রিস্টান মেডিকেল কলেজ, নাদিয়া, ভেরি গুড। তো ঢাকায় আমাদের প্রতিবেশী। Nowadays job facilities is so corrupted. আসাদুল্লাহ সম্রাট, job facilities is so corrupted. আসাদুল্লাহ কোন কোন মেডিকেল কলেজে? আসাদুল্লাহ, আসাদুল্লাহ হচ্ছে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, সোফার প্রাইভেট মেডিকেল কলেজ, আমার যদি ভুল না হয়। আমি আসলে জানি যে সরকারি লিমিটেড কলেজের সংখ্যাটা অনেক সীমিত, এটা জানি, এবং নাম দেখে মনে হচ্ছে যে এটা হোয়াটএভার, যেখান থেকে আপনি আসেন না কেন। অমৃতা বলছেন যে জামালপুর মেডিকেল কলেজ, এটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমার যে, থ্যাংক ইউ ফর ইউর রিপ্লাই অ্যান্ড রেসপন্স। এখন আমি আপনাদেরকে বলবো, আপনারা যে উত্তরগুলো দিচ্ছেন, পার্মানেন্ট জব, রেসপেক্টফুল লাইফ, এটা কিন্তু অন্যান্য সেক্টরেও আছে। এটা শুধু কিন্তু যে বিসিএস ডক্টর হলে এটা আপনি পাবেন, নট দ্যাট, শুধু এটা নয়। দিস ইজ নট অনলি দি অল্টারনেটিভ। ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, ইউ অল আর ব্রিলিয়েন্ট। যেখান থেকে আপনি পড়েন না কেন, আপনি মেডিকেল সায়েন্সের মতো একটা কঠিন জিনিস, যেটা আমি ডেয়ার টু, এটাকে কি বলবো, সাহসী করতে পারি নাই, সেরকম একটা জায়গায় আপনারা পড়ালেখা করেছেন। দ্যাট মিনস ডেফিনেটলি ইউ অল আর মেরিটোরিয়াস গাইস। এখন আমার কথা হলো যে, কেন এটা আপনাদেরকে মনে হচ্ছে দিস ইজ অনলি দ্য অল্টারনেটিভ? মনে রাখবেন, এটা যদি একটা আপনার বেস্ট অল্টারনেটিভ হয়, অবশ্যই ইউ শুড গো ফর, মুভ ফরওয়ার্ড টু বি এ ডক্টর, বিসিএস ডক্টর, যদি এটা আপনার একটা বেস্ট অল্টারনেটিভ হয়। বাট ইফ ইউ হ্যাভ অপশনস, আপনার যদি অন্য অপশন থাকে ইটস ইউর বেটার, ওয়াই, কেন আপনি এখানে থাকবেন? যেমন অমৃতা বলছে যে শি ওয়ান্টস টু বি এ প্রফেসর। প্রফেসর অফ সাবজেক্ট কি? আপনারা কি ওই, মানে কি, in Bangladesh, it's more like a degree than just a job. Seem more like a degree than just a job. আচ্ছা, মায়েশা সামিহা, মায়েশা সামিহা কোন মেডিকেল কলেজে? According to Maisha, উনি বলছেন in Bangladesh BCS is seen more like a degree than just a job. কোন মেডিকেল কলেজ?
বিসিএস এ এমন কি আছে, প্রশ্নটাকে আপনারা ওভাবে দেখতে পারেন, চিটাগং মেডিকেল কলেজ। ও মাশা, গুড, ভেরি ফ্রম মাই সিটি সো ফার, আই এম ফ্রম চিটাগং। যেটা বলছিলাম, বিসিএস এ আপনি একটু খেয়াল করেন, এটাকে আপনি আগে আপনি অল্টারনেটিভ হিসেবে চিন্তা করবেন কিনা। দিস ইজ ইউর ফার্স্ট কোয়েশ্চেন। খেয়াল করেন, কেরিয়ার প্ল্যানিং একটা গুরুত্বপূর্ণ কেন বললাম। আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি, কিছুক্ষণ আগে করতে চেয়েছিলাম, ভুলে গেছি। মায়েশা বলেন তো, হোয়াট ইজ দ্য বিগেস্ট প্রবলেম ইন বাংলাদেশ? নাদিয়া বলেন তো, সম্রাট বলেন তো, বিউটি বা আরো যারা আছেন তানহা, তারা বলেন তো, হোয়াট ইজ দ্য বিগেস্ট প্রবলেম ইন বাংলাদেশ অ্যাকর্ডিং টু ইউ? আপনার দৃষ্টিতে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাটা কি? সবাই একটু আনসার করে তো আমি একটু দেখি। অ্যাকর্ডিং টু সম্রাট, জব ফ্যাসিলিটিস। আপনি বোধহয় জব ফ্যাসিলিটিস এর অভাব আছে এটা বুঝাতে চাচ্ছেন, আমি যদি ভুল না বুঝি। অ্যাকর্ডিং টু অমৃতা, কারাপশন ইজ দ্য বিগেস্ট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। রিমা রায় বলছেন পভার্টি, একটু রিমা রায় বলছেন পভার্টি, নাদিয়া বলছেন কারাপশন। ওকে, আপনারা যা বলছেন, এই যে ধরেন কেউ বলছেন পভার্টি ইজ আওয়ার প্রবলেম, আবার কেউ বলছেন কারাপশন ইজ আওয়ার প্রবলেম, আবার বলছেন কি কারাপশন, পভার্টি, এটা কি ল্যাক অফ জব, ল্যাক অফ প্লেসমেন্ট আমরা বলতে পারি, আমাদের কর্মসংস্থানের অভাব আছে। এগুলি কিন্তু মোটামুটি আপনারা কমনলি বলেছেন। আমি এখানে আপনাদের আরেকটা জিনিসের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, এটি হচ্ছে ল্যাক অফ গাইড। আমাদের জীবনে গাইডলাইন সমস্যা আছে। আমাদের এই যে ধরেন বিশাল জনসংখ্যা যেমন আমার একটা প্রবলেম, আমার ব্যবস্থাপনা যেমন আমার একটা অব্যবস্থাপনা যেমন আমার একটা প্রবলেম। এই যে ব্যবস্থাপনা, ওই যে আসাদুল্লাহ সম্রাট লিখে দিয়েছেন বলতে বলতে, করাপশন যেমন আমার একটা প্রবলেম, পভার্টি যেমন আমার একটা প্রবলেম, এট দ্য ভেরি সেম টাইম গাইডলাইন প্রবলেম আমাদের একটা বড় প্রবলেম। আমরা একটা সাবজেক্ট পড়ছি, কেন পড়ছি, এটা আমার ফিউচার কি হবে, এটা কি আমি মনের আনন্দে পড়ছি, নাকি চাকরির জন্য বা প্রফেশনের জন্য, জীবনের জন্য, বৃত্তিকার জন্য পড়ছি, না কেন পড়ছি, এই বিষয়টা কিন্তু আমরা কম জানি বা না জানি, অথবা এই ব্যাপারে আমরা অনেক বেশি ইগনোরেন্ট। অথবা আপনি বলতে পারেন, এই যে মেডিকেলের পাস করার পরে আমাদের যদি অপশন গুলো চিন্তা করতে হয়, সেটাও তো আমার একটা প্রবলেম। এই প্রবলেমটা কেন? কারণ হচ্ছে আমাদের গাইডলাইন প্রবলেম। আপনারা ঠিক এমন একটি সময়, আপনারা এখন কেউ থার্ড ইয়ার, আপনারা কে কোন ইয়ারে পড়েন একটু লিখে জানান তো প্লিজ, কে কোন ইয়ারে পড়েন? সম্রাট, অমিতা, প্রিমা, নাদিয়া, যারা আছেন, কে কোন ইয়ারে পড়েন একটু জানান প্লিজ। অমিতা হচ্ছেন ইন্টার্ন ডক্টর, গুড। ইন্টার্ন ডক্টর মানে এটা কি 4 ইয়ার্স শেষ না 5 ইয়ার্স শেষ, কোনটা? 5 ইয়ার্স শেষ করে তো মনে হয় না। প্রিমা হচ্ছেন সিএমসি মানে চিরাং মেডিকেল কলেজ সোফার, ইন্টার্ন ডক্টর। আনিকা তাসনিম হচ্ছে থার্ড ইয়ার, মায়েশা হচ্ছে ইন্টার্ন ডক্টর। আর কেউ আছেন? গুড, সবাই তো ইন্টার্ন, তার মানে দ্যাট মিনস আপনারা মানে গোয়িং টু কি বলবো প্যাক, মানে মেডিকেল কলেজের থেকে বের হয়ে আসতে চাচ্ছেন, ওই রকম সময় আছেন। আদিবা, থ্যাংক ইউ। যেটা বলছিলাম, আপনারা এই সময়টাতে বেশিরভাগ যেহেতু ইন্টার্ন ডক্টর, আপনাদের এই সময়টা খুবই 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 ক্রুশাল টাইম টু ডিসাইড। ওই যে বললাম গাইড, নাও আই এম ওভার হিয়ার টু গাইড ইউ। আমি বলবো না যে আপনি এটাই করেন, আমি বলবো যে আপনি যদি এটা ভাবেন ওইটা করেন তাহলে এইভাবে করেন। এটা আমি হয়তো আমার এক্সপিরিয়েন্স থেকে, আমার ফর মাই লাস্ট 19-20 ইয়ার্স এক্সপিরিয়েন্স থেকে আমি হয়তো বলতে পারি যে আপনি এইভাবেই করতে পারেন, এইভাবে চিন্তা করতে পারেন। কোনো একটা বিষয় ফিক্সড করে দেওয়া আমার কাজ না। আমি জাস্ট আপনাকে একটু চিন্তা করতে, ভাবতে বলতে পারি। অমৃতা 5 ইয়ার্স আফটার এমবিবিএস, আচ্ছা ভেরি গুড। তার মানে এমবিবিএস ডিগ্রি শেষের দিকে আফটার কমপ্লিশন এটা ইন্টার্ন করতে হয়,
দেন ইন্টার্ন অবস্থায় তো আপনারা অ্যাপ্লিক্যান্ট হতে পারেন সোফার, রাইট? আমি যদি ভুল না হয়। ওকে, দেন একটু দেখেন, আপনি যখন একটা কেরিয়ার প্ল্যান করবেন, কেরিয়ার প্ল্যানে আপনার প্রথমে থাকবে হচ্ছে, কেরিয়ার প্ল্যানে প্রথমেই দেখবেন আপনি আপনার অপশনস গুলো কি, অপশনস গুলো কি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্রুশাল ইস্যু। হোয়াট আর ইউর অপশনস? আপনি তো আপনার বেটার অপশনটা, দ্য বেস্ট ওয়ে, বেস্ট অপশনটা কি আপনি সিলেক্ট করবেন। তাহলে বেস্ট ওয়েব সিলেকশনের মধ্যে আমাদের একটা আসতে পারে, একটা হচ্ছে আমরা চাইলে উদ্যোক্তা হতে পারি। কথাটা একটু খেয়াল করেন। আমরা চাইলে প্রফেশন চেঞ্জ করে চিন্তা করতে পারি। আমরা চাইলে বিসিএস ডক্টর হতে পারি। আমরা চাইলে বিসিএস আদার ক্যাডার হতে পারি। আমরা চাইলে নো জব, ওই যে কিছুই নাও করতে পারি, ফ্যামিলি টেক কেয়ারও করতে পারি। আমরা চাইলে গো টু অ্যাব্রোড, এইটাও হতে পারি। আমরা চাইলে ওই যে বিসিএস ডক্টর তো বললাম। এই অপশন গুলোর মধ্যে আপনার বেস্ট অপশন বিসিএস কিনা, এটা আপনি এক দেখবেন। ফার্স্ট দেখবেন হচ্ছে এটা বিসিএস কিনা, ফার্স্ট অ্যামাং দি অল্টারনেটিভস আপনার অপশনটা কেমন। দ্বিতীয় আপনি দেখবেন যে এটা যদি বিসিএস এ হয়, ইফ ইট ইজ বিসিএস, দেন আমার প্রশ্ন হচ্ছে যে আমি বিসিএস নিয়ে 1 ঘন্টা পড়ালেখা করব। তখন বিসিএস নিয়ে আমি 6টা মাস 1 বছর আমি পরিশ্রম করব। ইফ আই ডিসাইড, যদি আমি ডিসাইড না করি, প্লিজ ডোন্ট ডু দ্যাট। 1 ঘন্টা 1 মিনিটও পড়ালেখা করবেন না বিসিএস এর জন্য। কথাটা খেয়াল করেন। যদি আপনার এটা বেস্ট অপশন হয়, দেন ইউ হ্যাভ নো ওয়ে, আপনি এটা নিয়ে মুভ ফরওয়ার্ড করবেন। তাহলে আমরা যদি দেখি, উদ্যোক্তা আপনাদের হওয়ার চিন্তা নাই, আপনার প্রফেশনাল চেঞ্জের আপনাদের কোনো চিন্তা নাই, আপনাদের বিসিএস ডক্টর হওয়ার চিন্তা করতেছেন, বিসিএস আদার ক্যাডার হওয়ার চিন্তা আপনাদের নাই। আমি জাস্ট যাদের সাথে ইন্টারেক্ট করতেছি, কথাবার্তার মধ্যে যাদেরকে পাচ্ছি, আমি তাদেরকে নিয়ে কথা বললাম। নো জব, মানে জব করবেন না সেটাও আপনারা চিন্তা করছেন না, গো টু অ্যাব্রোড সেটাও আপনি আপাতত চিন্তা করতেছেন না। দ্যাট মিনস আপনার জন্য আপাতত অপশন হচ্ছে কি, বিসিএস। তার মানে আপনার হয় বিসিএস প্রশ্নের উত্তর হচ্ছে, আপনার হয় বিসিএস প্রশ্নের উত্তর হচ্ছে আপাতত আপনি ভাবছেন, আপনি যে ইন্টার্ন ডক্টর, আপনি যে গোয়িং টু অ্যাকমপ্লিশ ইউর গ্রাজুয়েশন ডিগ্রি ফ্রম এমবিবিএস, আপাতত আপনার চিন্তা হচ্ছে, আপনার থিঙ্কিং এ দিস ইজ দি বেস্ট অপশন। আপনার হাতে যে অপশন গুলো আছে, আপনার হাতে আরো অপশন আছে, কিন্তু অপশন গুলোর মধ্যে বিসিএসটা হচ্ছে আপনার জন্য আপাতত বেস্ট অল্টারনেটিভ, সর্বোচ্চ বিকল্প। যদি এটা হয়, তাহলে আমরা এখন দেখতে পারি বিসিএস এ কি কি আছে, যেগুলো আপনারা কেউ কেউ বলতে চেয়েছেন। কেউ বলছেন যে আর্থিক ফ্যাসিলিটিস পাওয়া যায়, নিশ্চয়তা পাওয়া যায়, স্ট্যাটাস বা রেসপেক্ট পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি বলেছেন। বিসিএস এ কি আছে যেটা আপনার বর্তমানে নাই, সেটা আপনি একটু চিন্তা করেন। কি আপনার নাই, প্রশ্নটা খেয়াল করেন। কি আপনার নেই, বিসিএস হলে হবে, বিসিএস হলে হয়ে যাবে। প্রশ্নটাকে এভাবে একটু চিন্তা করেন তো। আমি যদি বলি বেস্ট অপশন, যদি আমি এটাকে এখন চিন্তা করি, কি আপনার নেই, বিসিএস হলে আপনার হয়ে যাবে। এখানে আমি যদি এই প্রশ্নটার উত্তর করতে চাই, অমৃতা, আদিবা, আনিকা, মাইশা, প্রিমা, সম্রাট, আপনারা কি উত্তর দেবেন? কি আপনার নেই যা বিসিএস হলে আপনার হয়ে যাবে? একটু প্রশ্নটাকে এভাবে চিন্তা করেন তো। একটু লিখেন তো প্লিজ। কি আপনার নেই যা বিসিএস হলে আপনার হয়ে যাবে?
আসাদুল্লাহ সম্রাট বলছে তার পার্মানেন্ট জব নেই। আর কেউ? আনিকা বলছেন প্যারেন্টস সিকিউর থাকবে আহ আমাকে নিয়ে, অর্থাৎ প্যারেন্টস এখন সিকিউর ফিল করে না আপনাকে নিয়ে। আর কেউ? অমৃতা বলছেন স্ট্যাটাস আমি পাবো, পাওয়ার আমি পাবো, জব সিকিউরিটি আমি পাবো। ভেরি গুড, ভালো বলেছেন। রিমা বলছেন গভর্নমেন্ট ইনস্টিটিউটে কাজ করার অপরচুনিটি, মোর পেশেন্ট এক্সপোজার, মোর পেশেন্ট এক্সপোজার, এটা বলছেন প্রিমা। আচ্ছা, গুড। তাহলে আপনারা একটু খেয়াল করেন তো, আপনারা কিন্তু মোটামুটি ভাবে কিছু উত্তর দিয়েছেন। আহ কি আপনার নেই যা আপনার হয়ে যাবে, প্রশ্নটাকে আপনি কিভাবে দেখেছেন? কি কি আপনার হবে এটা বলেছেন, কি আপনার নেই এটা কিন্তু আপনারা ফোকাস করেন নাই। কথাটা একটু খেয়াল করেন। আমি কিন্তু এটা বলে আপনাকে আপনি হাত করতেছি না, আমি আপনাদেরকে জাস্ট একটু অ্যাওয়ার্ড করতে চাচ্ছি, সচেতন করতে চাচ্ছি। এখন কি আপনার নেই যা আপনার হয়ে যাবে? আপনি হয়ে যাবে এটা বলেছেন, কি হয়ে যাবে কি নাই। তাহলে যেহেতু আমি ধরে নিচ্ছি এটা আপনার হয়ে যাবে, মানে এটা আপনার নাই, বর্তমানে নাই। এবারে একটু দেখেন মানুষের আসলে কি কি দরকার। একজন সোশ্যাল লাইফ লিড করতে চাইলে একজন মানুষে, আমরা তো মানুষ হয়েছি, আমাদেরকেই বলা হচ্ছে উই আর দি বেস্ট অফ দি অল ক্রিয়েশনস, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমরা আশরাফুল মাখলুকাত, এটা তো আমরা জন্মের সাথে সাথেই পেয়ে গেছি। এই জন্মের সাথে সাথে এটা পেয়ে যাওয়ার পরেও আমাদের লিমিটেশনস এর কোনো ঘাটতি নাই অনেক দিক থেকে চিন্তা করলে। এবং এই যে আমরা প্রাণী, প্রাণী থেকে আমরা মানুষ হলাম, মানুষ হচ্ছে, এটাও একটা বড় অ্যাচিভমেন্ট। খেয়াল করেন আল্লাহ তো আমাদেরকে অন্য কিছু হিসেবে তৈরি করতে পারতেন, উনি কিন্তু আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করেছেন। খেয়াল করেন। তাহলে এখন এটা নিয়ে কিন্তু এটা এমন না যে মানে এটা হুট করে আমি একটা কথা বলছি কেউ একজন বলছে হয়ে যাবে, বিষয়টা তা না। মূল বিষয়টা হচ্ছে আপনার গবেষণা করে দেখেছে সমাজবিজ্ঞানীরা, বিভিন্ন দিক থেকে শত শত বছর ধরে গবেষণা করে দেখেছে একটা মানুষের কি কি দরকার। এই কি কি দরকারগুলো নিয়ে আমি একটু আপনাদেরকে শেয়ার করতে চাই। একজন ভদ্রলোক আছেন, ওনার নাম হচ্ছে আব্রাহাম মাসলো। আব্রাহাম মাসলো, তিনি একটা থিওরি দিয়েছিলেন, তার থিওরির নাম হচ্ছে হায়ারার্কি নিডস থিওরি। হায়ারার্কি নিডস থিওরি, হায়ারার্কি নিডস থিওরি। উনি বলেছেন 1 নম্বরে মানুষের যা দরকার এটা হচ্ছে বায়োলজিক্যাল নিড, বায়োলজিক্যাল নিড। 2 নম্বর, বায়োলজিক্যাল নিডটা কি আপনারা বলতে পারবেন? আপনারা যারা আমার বন্ধুরা, ভাইরা, বোনেরা যারা আনসার করতেছেন তারা কি কেউ বলতে পারবেন বায়োলজিক্যাল নিডটা কি? বায়োলজিক্যাল নিডটা কি কেউ বলতে পারবেন? আপনারা তো ডক্টর, আপনারা তো বায়োলজি নিয়ে পড়ালেখা করি, আপনারা ডক্টর, কয়েকদিন পরে আমাদের সার্টিফাইড ডক্টর হয়ে যাবেন। আমাদের চিকিৎসা করবেন, আমাদেরকে গাইড করবেন আপনারা মেডিকেল সায়েন্সের অ্যাসপেক্ট থেকে চিন্তা করলে। এখন আপনারা কি কেউ আমাকে একটু লিখে বা বলতে পারবেন, বা হাত তুলে বলতে পারবেন? আদিবা আছেন, অমৃতা আছেন, বা আরো যারা আছেন বলতে পারবেন হোয়াট ইজ বায়োলজিক্যাল নিড? আমাদের 1 নম্বরে কি বললাম? বায়োলজিক্যাল নিড। 2 নম্বরে হচ্ছে আমাদের শেল্টার দরকার, শেল্টার। 3 নম্বরে আমাদের সিকিউরিটি দরকার। 4 নম্বরে আমাদের সোশ্যাল নিড দরকার। 5 নম্বরে আমাদের সেলফ অ্যাকচুয়ালাইজেশন দরকার।
সেলফ অ্যাকচুয়ালাইজেশন দরকার, খেয়াল করেন। আদিবা, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি বলতে পেরেছেন আদিবা, পার্শিয়ালি বলেছেন, আমি উত্তরটা নিচ্ছি। তাহলে হায়ারার্কি নিডস তৈরি অর্থ বলা হচ্ছে, একটা হচ্ছে বায়োলজিক্যাল, আপনারা ডক্টর মানুষ, খেয়াল করেন। আমি আপনাদেরকে বলতে পারতাম সরাসরি বিসিএস নিয়ে। বিসিএস হচ্ছে আমার একটা প্রোডাক্ট, বিসিএস দিয়ে আমি কাজ করি বহু বছর ধরে। সুতরাং বিসিএস দিয়ে আমার জন্য কাজ করা, কথা বলাটা অপেক্ষাকৃত সহজ। কিন্তু আমি চেয়েছি আপনারা একটু সচেতন হন, আপনারা একটু জিনিসটা বুঝে শুনে এখানে আসেন। ইফ ইউ কাম, আপনি এমন ভাবে আসবেন টু বি এ বিসিএস ক্যাডার অফিসার, বিসিএস ক্যাডার অফিসার হওয়ার জন্য আসবেন। এটা হতে হলে আমি আগে চাচ্ছি যে আপনারা আগে ক্লিয়ার হন আপনার নিডটা কি। আপনি কি বিসিএস ক্যাডার রিয়েলি হতে চাচ্ছেন? হতে চাইলে সেটা কেন হতে চাচ্ছেন? আমি এই ক্ষেত্রে আপনাদের একটু সহায়তা করছি। বায়োলজিক্যাল নিড মানে হচ্ছে, অ্যাকর্ডিং টু মাসলো, যেটা অ্যানালাইসিস করে আমরা পাই, দেয়ার আর টু কাইন্ডস অফ বায়োলজিক্যাল। একটা হচ্ছে ফুড, আমাদের চাহিদাগুলো, একটা হচ্ছে ক্ষুণ্ণি বৃত্তি, একটা হচ্ছে যৌন বৃত্তি। আপনার ডক্টর আপনারা খুব ভালো করে জানেন। এই ফুডটা হচ্ছে মানুষের একেবারে প্রথম চাহিদা। মানুষের এটা যখন হয়, তখন মানুষ নেক্সট যেটা চায় সেটাকে বলা হয় শেল্টার, আশ্রয় চায়। মানুষ কি চায়? আশ্রয় চায়। এটাও যখন হয়ে যায় তখন মানুষ চায় কি? সিকিউরিটি, মানুষ নিরাপত্তা চায়। মানুষ, এই যে আপনারা কেউ কেউ বলেছিলেন লেখার সময়, আমি যখন আপনাদেরকে লিখতে বললাম, আপনারা বলেছেন যে ল্যাক অফ, মানে কি আপনারা পার্মানেন্ট জব চাচ্ছেন। এটাকে কেউ কেউ এভাবে ট্রান্সলেট করেছেন, আপনাদের দরকার হচ্ছে সিকিউরিটি, সিকিউর লাইফ। তো সিকিউর লাইফ মানে কি? আপনারা কি চাচ্ছেন? সিকিউরিটি চাচ্ছেন। যদি এই সিকিউর লাইফ এবং এই সিকিউরিটির মধ্যে একটু পার্থক্য আছে, খেয়াল করেন। 4 নম্বরে হচ্ছে সোশ্যাল নিড, মানুষের কিছু সামাজিক চাহিদা আছে। 5 নম্বরে হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এখানে একটু খেয়াল করেন, এক নম্বরে, যেটা, সেটা আপনাদের সকলেরই আছে। ফুডের চাহিদা আমাদের নিবৃত্ত হয়ে আছে। আমাদের আল্লাহ রহমতে আমাদের শেল্টার আছে, বাড়ি আছে, আমাদের সিকিউরিটি আছে। আমরা একটা পারিবারিক সামাজিক বলয়ের মধ্যে থাকি, সিকিউর। পলিটিক্যাল ইনস্টিবিলিটি এগুলো অন্য জিনিস, কিন্তু ওভারঅল আমরা সিকিউর, মাশাআল্লাহ। এরপরে হচ্ছে আপনারা সবাই, যেটা আপনারা ডাক্তারও হচ্ছেন, ডাক্তারও কিন্তু একটা সোশ্যাল নিড, মনে রাখবেন। এই যে বলছে যে আমার ছেলেটি, আমার মেয়েটি, বা আমার ভাইটি, আমার বোনটি, অথবা আমি ডাক্তার হতে চাই। এই ডাক্তার, মানুষ আপনাকে ডাক্তারের মর্যাদা দিবে, সমীহ করবে, ভালোবাসবে, রেসপেক্ট করবে। দিস ইজ ওয়ান অফ ইউর সোশ্যাল নিডস। এটা আপনার একটা সামাজিক চাহিদা। মানুষ আপনাকে একটা ইঞ্জিনিয়ার বলবে, মানুষ আপনাকে বিসিএস ক্যাডার অফিসার বলবে, হ্যাঁ, বা শিক্ষক বলবে। এগুলো হচ্ছে সোশ্যাল নিডস কিন্তু মানুষের। আমাদের এখন আপনারা যে বিসিএস পরীক্ষাটা দিচ্ছেন, এটা মূল কাহিনী হচ্ছে ইউ নিড এ সোশ্যাল লাইফ, ইউ নিড সাম সর্টস অফ সোশ্যাল স্ট্যাটাস, সোশ্যাল ডিগনিটি, ইউর হাঙ্গার ফর সোশ্যাল ডিগনিটি। আপনি চাচ্ছেন সমাজে একজন কেউ কাটা হতে, আপনি চাচ্ছেন সমাজের একজন গুরুত্বপূর্ণ লোক হতে, আপনি চাচ্ছেন মর্যাদা, আত্মসম্মান, এটা আপনি চাচ্ছেন। এই সোশ্যাল নিড ফুলফিল করার জন্য কিন্তু বিসিএস। ওয়াই বিসিএস? ওই যে প্রশ্নটা করেছিলাম শুরু থেকে কয়েকবার, ওয়াই বিসিএস? টু ফুলফিল মাই সোশ্যাল নিডস। মনে রাখবেন, এইটাই মূল কারণ, টু ফুলফিল মাই সোশ্যাল নিডস। আমরা চাচ্ছি সামাজিক ভাবে একটু, মানুষ যাতে বলে যে উনি একটা ভালো জব করে, পড়ালেখা করে একটি ভালো জায়গায় গেছে, জাস্ট এটার জন্য। টু বি এ কেওকাটা ইন দি সোসাইটি, সমাজে কেউ না কিছু একটা গুরুত্বপূর্ণ হতে চাচ্ছেন। দিস ইজ ইউর নিড, দিস ইজ ইউর সোশ্যাল নিড। দ্যাট ইজ হোয়াই ইউ desire to be a doctor. That is why you are desiring to be a BCS doctor. সেলফ অ্যাকচুয়ালাইজেশন একটু অন্য জিনিস, সেটা হচ্ছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে। এটা হচ্ছে অন্যরকম একটা জিনিস। মানুষ যখন পরম প্রাপ্তির যোগে প্রবেশ করে, আমি আজকে আমার টপিকের দরকার নেই, আমি ওদিকে যাচ্ছি না, এটা অন্য আলোচনা। তাহলে এখন যদি হয় আপনাদের আলোচনা, আপনাদের সোশ্যাল নিডটা যদি হয় আমার বিসিএসটা দেওয়া, তাহলে আপনি একটু খেয়াল করেন বিসিএস আপনাকে কি দিচ্ছে। বিসিএস যা আপনাকে দিচ্ছে, আমি যদি একটু সামারি করি, বিসিএস আমাকে 1 নম্বরে যেটা দিবে সেটা হচ্ছে জব সিকিউরিটি। 2 নাম্বার, বিসিএস আমাকে যা দিবে তা হচ্ছে স্ট্যান্ডার্ড স্যালারি। 3 নাম্বার, বিসিএস আমাকে যা দেবে তা হচ্ছে সোশ্যাল
স্ট্যাটাস মূলত এই তিনটা জিনিসের জন্য আমরা বিসিএস দিতে চাই। এই তিনটা জিনিসের জন্যই মূলত কিন্তু আপনারা বিসিএস পরীক্ষা দিতে চাচ্ছেন। আমি আপনারা কেউ কেউ একটা বলেছেন, কেউ দুইটা বলছেন, আমি তিনটাই আপনাদেরকে বলে দিলাম। এটাকে কয়েকজন ভেঙে চুরে চাইলে আরো অনেকগুলো কারণ বলতে পারে হয়তো, কিন্তু আমরা যেটা বলবো সেটা হচ্ছে একটা হচ্ছে জব সিকিউরিটি। দিস ইজ সিকিউর জব। ওয়ান্স আপনি যদি একবার বিসিএস ক্যাডার অফিসার হয়ে যান, তাহলে সহজে আপনারা চাকরিতে যাবে না। আপনার পত্রপত্রিকা হয়তো দেখতে পারেন অমুককে বহিষ্কার, সাময়িক বহিষ্কার ইত্যাদি ইত্যাদি হলো, কিন্তু আসলে এগুলো খুব বেশি কাজে টিকে না। একটা সময় গিয়ে এটা আবার আইনগত প্রক্রিয়া, এটা আবার ফেরত পাই। কিছু জটিলতা সমাজে সবকিছু স্মুথলি চলছে না, সুতরাং এখানেও হয়, কিন্তু মোটের উপরে আপনি যদি জব সিকিউরিটি প্রশ্ন চিন্তা করেন, ইফ ইউ কম্পেয়ার ইট উইথ প্রাইভেট সেক্টরস, আপনি যদি কিছু করতে যান প্রাইভেট সেক্টরে, আপনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জব ইনসিকিউরিটি। আপনারা যারা প্রাইভেট জব করেছেন, করবেন বা করতে দেখছেন আপনাদের ফ্যামিলি মেম্বার্সদেরকে, প্যারেন্টসদেরকে বা চারপাশে, ওদের সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে জব সিকিউরিটি। Their jobs are not secure. সুতরাং জব সিকিউরিটি ইজ ফার্স্ট ওয়ান। এখন আপনি বলতে পারেন, স্যার আমি অন্য সরকারি জব করলেও তো আমি জব সিকিউরিটি পাবো। আমি যদি প্রাইমারি স্কুলের শিক্ষক হই তাহলে তো জব সিকিউরিটি পাবো। আমি যদি এটাকে কি বলে সরকারি বিভিন্ন সেক্টর আছে নন ক্যাডার, সেগুলোতে যাই তো আমি এটা হতে পারবো। এখানে একটা বিষয় আছে, হোয়াই বিসিএস। এখানে একটা বড় বিষয় হচ্ছে 4 নাম্বার ফ্যাসিলিটিস। এটাকে কোথাও কোথাও অ্যামিনিটিজও বলা হয়, ফ্যাসিলিটিস এর জন্য। কিরকম ফ্যাসিলিটিস আপনি শুনেন, ওই যে বললাম, আপনি যদি সরকারি জবে ঢুকতে চান প্রাইমারি লেভেলে, এন্ট্রি লেভেলে, বেস্ট অপশন হচ্ছে 9th গ্রেড বাংলাদেশ সরকারি। 9th গ্রেডের মধ্যে আবার একটা কথা আছে, 9th গ্রেডে কিন্তু ক্যাডার জব আছে, আবার নন ক্যাডার জব আছে। তাহলে 9th গ্রেডের ক্যাডার জব হচ্ছে বিসিএস ক্যাডার জব। সুতরাং আপনি এই ফ্যাসিলিটিসটার জন্য আপনি বিসিএস দেবেন। ওই যে বললাম, পার্মানেন্ট জব সিকিউরিটিতে আপনার প্রাইমারি স্কুলেও আছে, জব সিকিউরিটিতে আপনার অন্য সরকারি সেক্টর গুলোতেও আছে। কেন আমি হাই স্কুলের শিক্ষক না হয়ে, কেন আমি প্রাইমারি স্কুলের শিক্ষক না হয়ে, কেন আমি বিসিএস ক্যাডার হব? কারণ এখানে আমার ফ্যাসিলিটিসটা বেশি। মনে রাখবেন, আমি এখানে আমার অপটিমাইজ করতে পারবো আমার ফ্যাসিলিটিস গুলোকে। 2 নম্বর জব সিকিউরিটির পরে বললাম যে স্ট্যান্ডার্ড স্যালারি। আমাদের এখানে যে বেতনগুলো হয়, আমাদের সরকারি সেক্টরে যত বেতন হয় তার মধ্যে সবচেয়ে বেশি বেতন হয় বিসিএস এর 9ম গ্রেডে জয়েন করলে। বেতন এটা বাড়তে থাকে একটা একটা পর্যায়ে গিয়ে, যখন আপনি সেক্রেটারি, প্রফেসর, অথবা মনে করেন যে সিভিল সার্জন বা আপনাদের সেক্টরের ডিরেক্টর, বড় অফিসার হয়ে যাবেন, ডিজি হয়ে যাবেন, আপনি কিন্তু সর্বোচ্চ লেভেলের বেতনটা আপনি ড্র করতে পারবেন। প্রাইমারি স্টেজে আপনি তো কম্পেয়ার করবেন, আপনি যখন ঢুকছেন তখন কার বেতন কত। ইফ ইউ কনসিডার দিস এন্ট্রি পোস্ট, এন্ট্রি লেভেল রিক্রুটমেন্ট, তাহলে আমি বলবো যে স্ট্যান্ডার্ড স্যালারি মানে এটাকে হাই স্যালারি না বলে আমরা শব্দগতভাবে আমরা মার্জিত একটা শব্দ যদি বলতে চাই, সেটা হচ্ছে একটা মার্জিত একটা, এটাকে কি বলবো, স্ট্যান্ডার্ড একটা স্যালারি আমরা পেয়ে থাকি যারা বিসিএস ক্যাডার তারা। 3 নাম্বার হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস। ভাইরে বোন রে, খুব সম্ভবত আমাদের অনেকের আর্থিক খুব বেশি প্রয়োজন নয়, খুব সম্ভবত শুধু জব সিকিউরিটির বিষয় নয়, খুব সম্ভবত শুধু ফ্যাসিলিটিস এর বিষয় নয়। আপনি এরপরেও যদি চিন্তা করেন, কোন কোন ক্ষেত্রে আপনি ধরেন প্রাইভেট জব, আমরা আমাদের বন্ধুদেরকে দেখেছি যারা প্রাইভেট জব করে, তারা অনেকে লাখ লাখ টাকা বেতন পায়। ইফ ইউ কনসিডার ইট টু মানে কাউন্টার পার্ট সরকারি বেতনের সাথে, তাহলে এটা খুব বেশি অ্যাট্রাকটিভ কোনো ফ্যাসিলিটিস, অ্যাট্রাকটিভ কোনো স্যালারি সেটা নয়। এরপরেও মানুষ বিসিএস ক্যাডার হতে চায়। এই যে আমাদের সমাজে বিসিএস ক্যাডার অফিসার হওয়ার যে একটা হাইপ আছে, মানুষ যে বিসিএস ক্যাডার অফিসার হতে চায়, এটার পিছনে একটা মূল কারণ, মূল অনুঘটক হচ্ছে, মূল টনিক হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস। কি সোশ্যাল স্ট্যাটাস সেটা? আপনি একজন পিটি অফিসার, আপনার বয়স হচ্ছে মাত্র 22, 24, 25, 29, এরকম একটা এজে থাকেন। আপনি যদি একজন বিসিএস ক্যাডার অফিসার হন, ধরেন আপনি 5-6 বছর চাকরি করেন, ইফ ইউ বিকাম এ সিভিল সার্জন, আপনি একটা সামাজিক গ্যাদারিং এ যান, সবাই আপনাকে সিভিল সার্জন হিসেবে, বড় ডাক্তার হিসেবে, বড় প্রশাসক ডাক্তার হিসেবে আপনাকে ট্রিট করবে। হুয়ারেস আপনি দেখবেন সেখানে হয়তো কর্পোরেট লেভেলের অনেক অফিসার থাকবেন, তারা আপনার মতো করে কদর পাবেন না, আপনার মতো করে তারা মার্কড হবেন না, আপনার মতো করে তারা
অপেক্ষাকৃত বেটার পজিশনের বেটার কেদার চেয়ারাই আপনার তাদের বসা হবে না। সুতরাং এই যে সোশ্যাল স্ট্যাটাসের কথা বললাম, দিস ইজ এ ভেরি ইউনিক পয়েন্ট। এটা দিস ইজ এ ভেরি টার্গেট, এটা কি ক্রুশাল পয়েন্ট, এটাকে কি বলবো, মোস্ট অ্যাট্রাকটিভ ফিচার্স। কেন মানুষ বিসিএস ক্যাডার অফিসার হতে চাচ্ছে আমাদের দেশের ছেলেমেয়েরা, ইয়াং শিক্ষিত মেধাবী তরুণ ছেলেমেয়েরা আপনাদের মতো? কারণ এখানে সোশ্যাল স্ট্যাটাস, সোশ্যাল রিকগনিশন আছে। আপনি প্রাইভেট সেক্টরে চাকরি করে লক্ষ লক্ষ টাকা বেতন পান, এটা আমাদের গার্ডিয়ান লেভেলে সোসাইটাল অ্যাকসেপ্টেন্সের জায়গায় এটা এখনো পর্যন্ত অনেক নাজুক। হোয়ারেস আপনি এই যে 30-35 হাজার টাকা একটা সরকারি জব করতেছেন বিসিএস, এটা আমাদের সমাজে অনেক বেশি এখনো বর্ষার জায়গা, আস্থার জায়গা, এটা রিকগনিশনের জায়গা। তাহলে আমরা বললাম, আমি এতক্ষণ ধরে আপনাকে বুঝালাম যে আপনি আগে ফিক্সড করবেন হচ্ছে যে আপনি বিসিএস করবেন নাকি অন্য কিছু করবেন। বিসিএস করলে কেন বিসিএস, বিসিএস করলে অন্য কিছু থেকে এটা সুযোগ বেশি কোথায় সেটা স্টাডি করা। বিসিএস করলে তাহলে বিসিএস হলে আমার কি কি থাকে, এই সমস্ত বিষয়গুলো। যদি এর পরে আপনারা সিদ্ধান্ত নেন যে আমার ভাইয়ের এবং বোনের, আপনারা চিন্তা করেন যে আপনার বিসিএস ক্যাডার অফিসার হবেন, আপনার পরবর্তী বিসিএস অংশ নিয়ে আপনার এটা তো 50th বিসিএস, 50তম বিসিএস এ কে কে অ্যাপ্লিকেশন করতে পারবেন? এই 51তম বিসিএস একটু জানান তো, আপনারা কি 50-এ অ্যাপ্লিকেশন করতে পারবেন? একটু আমি যাদের নাম বললাম, যারা এতক্ষণ ইন্টারেক্ট করেছেন, তারা পারলে একটু লিখে দেন আপনি কি 50-এর ক্যান্ডিডেট নাকি 51-এর ক্যান্ডিডেট, whether you are a candidate for 50th BCS or 51st BCS। সম্রাট বলছেন পারবেন, অন্যরা? অমৃতা, আদিবা, আহ তানহা, নাদিয়া, বিউটি, আরো যারা আছেন, হ্যাঁ আদিবা 50th BCS দিতে পারবেন, ভেরি গুড। আর কেউ? নাদিয়া, নাদিয়া 50th, আপনারা তো সবাই 50 পারবেন। 50-এ কি আপনারা কি এখন কোচিং করছেন, মানে কোনো প্রতিষ্ঠানে কি কোচিং এর সাথে সম্পৃক্ত আছেন, বা কিভাবে প্রিপারেশন নিচ্ছেন? আমি তো 50, আরে আপনারা তো সবাই 50। আমি তো আসলে চেয়েছিলাম যারা 51, আপনারা তো 50, দ্যাট মিনস ইউ আর প্রিপেয়ার্ড অলরেডি। আপনারা কি 50th বিসিএস এর জন্য কোচিং করেন? আমার দুইটা প্রশ্ন, একটা হচ্ছে 50th বিসিএস এর জন্য কোচিং করেন কিনা। সম্রাট হচ্ছে নো স্যার। নো হলে কেন, আমাকে সম্রাট একটু বলা যায়? আমি খুশি হব তুমি যদি কারণটা বলো ভাই, নো হলে কেন। আদিবাও বলছে না, আদিবা কেন না, একটু শুনতে চাই প্লিজ, একটু বলেন। আমি আপনাদেরকে একটু কয়েক মিনিট সময় গেল, আমি সময়টা দিচ্ছি, এবং শুধু এটা নয়, আমি যদি সম্ভব হয় আপনাদের সাথে আরো সেশন করবো ইনশাল্লাহ। আমি আপনাদের সাথে এই বিষয়টা, গুরুত্বটা নিয়ে বা প্রস্তুতি কৌশলটা নিয়ে, এই যে তারা বললো বিসিএস প্রিলি এবং রিটেন কম্বাইন্ড প্রিপারেশন, হোয়াই দিস ইজ নেসেসারি ফর ইউ, হোয়াই দিস ইজ এসেনশিয়াল ফর ইউ, এই বিষয়টার উপরে আমি আসলে আলোকপাত করতে চাই। এর আগে আমার একটু জানা দরকার, ইফ ইউ আর ক্যান্ডিডেট ফর 50th বিসিএস, অমৃতা, সম্রাট, আদিবা, তাহলে আপনারা বিসিএস কেন কোচিং করেন না? জাস্ট আমার একটা সিম্পল কোয়েশ্চেন, জটিল ভাবে দেখার দরকার নাই, আপনারা জাস্ট আপনাদের কারণগুলো বলেন প্লিজ। আহ সম্রাট একটা কারণ বলেছেন, he wishes to be adequately prepared, দেন সে করতে চায়। মানে কি পর্যাপ্ত প্রিপারেশন নিয়ে কি বিসিএস পরীক্ষা দিতে চান, নাকি পর্যাপ্ত প্রিপারেশন নিয়ে আপনি বিসিএস কোচিং করতে চান, কোনটা সম্রাট? অমৃত বলছে নো, আনফরচুনেটলি আই ডোন্ট হ্যাভ এনি গাইডলাইন, দিস ইজ মাই ফার্স্ট টাইম অ্যাটেন্ডিং আ বিসিএস এক্সাম। আচ্ছা, থ্যাংক ইউ, আই গট ইউ, থ্যাংক ইউ অমৃতা। আহ তার একটা স্বীকারোক্তি হচ্ছে যে তার এই বিষয়ে কোনো গাইডলাইন ছিল না, চেনা জানা ছিল না। আচ্ছা, গুড। সম্রাটের কথা শুনলাম। অন্যরা যারা আছেন, আদিবা বা আদার্স যারা আছেন তারা, নাদিয়া, আদিবা বা আরো যারা আছেন, তানহা, সম্রাট কি প্রিপারেশন নিয়ে বিসিএস কোচিং করতে চান নাকি প্রিপারেশন নিয়ে বিসিএস দিতে চান, কোনটা?
প্রিপারেশন নিয়ে বিসিএস দিতে চান, দ্যাট মিনস সম্রাটের আলটিমেট টার্গেট কি 51 বিসিএস? না, আই এম নট শিওর এনাফ ইফ আই ওয়ান্ট টু গো ফর বিসিএস অর নট। আই এম হিয়ার ফর এ গাইডলাইন স্যার। নাদিয়া, আমার তো মনে হয় তাহলে এই আলোচনাটা আপনার জন্যই। থ্যাংক ইউ। মাইশা বলছেন টার্গেট 51 বিসিএস উইথ প্রপার প্রিপারেশন। থ্যাংক ইউ মাইশা। এই যে আমি এখন আমি এই প্রশ্নটা করাতে আমি আপনাদের অবস্থাটা জানতে পারছি। এর আগে আপনারা যখন বলছেন 58 দিস ওয়াজ অ্যান ইনকমপ্লিট আনসার টু মি। এটা দিয়ে কিন্তু এই যে আপনার 15 আমি বুঝে গেছি যে আপনার প্রিপেয়ার্ড, আপনি ইউ আর গোইং টু সিট ফর দ্য এক্সাম এন্ড ইউ উইল পাস এন্ড সো অ্যান্ড অন। আদিবা বলছেন ফিল্ম ভিজিট দিয়ে শুরু করতে চাই, অ্যাজ আমরা সময় কম পাবো, এমনিতেও এত কম সময়ে সম্ভব না, কেন বিসিএস আলটিমেট টার্গেট। আদিবা। সম্রাট বলছেন টার্গেট 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 51 বিসিএস। আচ্ছা, আমি যদি একটা প্রশ্ন করি, আমার একেবারে মেইন কোর প্রশ্নটা চলে আসলো। আমি এই প্রশ্নটা শুনবো আপনাদের থেকে, এরপর 2-1 মিনিট কথা বলে ছেড়ে দিব আপনাদেরকে। আমি একটা প্রশ্ন বলতে চাই, সম্রাট, আদিবা, নাদিয়া, আরো যারা আছেন, তারা সবাই 50-এর জন্য উপযুক্ত, এলিজিবল ক্যান্ডিডেটস, এলিজিবল ব্যাচেলর, এলিজিবল ক্যান্ডিডেটস ফর কি 50th বিসিএস। কেন আপনি পর্যাপ্ত প্রিপারেশন নেননি? কেন 51তমটাকে আপনি টার্গেট করছেন? একটু কি লিখবেন, বলবেন? মুখেও বলতে পারেন, চাইলে হাত তুলে কেউ। পঞ্চাশতমটাকে কেন আপনারা টার্গেট করেননি? সম্রাট, আদিবা, নাদিয়া, মাইশা, অমৃতা। সম্রাট বলছেন ল্যাক অফ গাইডলাইন, টাইম এন্ড প্রিপারেশন। দ্যাট মিনস আমি যেটা বলছিলাম, উই হ্যাভ এ বিগ প্রবলেম, one of the biggest problem in our society, as we have no guide to guide us. আমাদেরকে দিক নির্দেশন দেওয়ার মতো পর্যাপ্ত গাইডের অভাব আমাদের সমাজে আছে, আমাদের জন্য আছে। আমরা এই পর্যায়ে যে সময়টা আপনারা এখন কাটাচ্ছেন, ইন্টার্নশিপ বা গ্রাজুয়েশনের শেষের দিকে, এই সময়টা আমাদের দেশের একটা চাকরি প্রার্থী, একটা ব্যাচেলরের জন্য খুবই ভালনারেবল একটা টাইম। এই সময় পরিবারের, সমাজের একটা প্রত্যাশা তৈরি হয়। আমরা অপ্রস্তুত থাকি, জব মার্কেটের ভয়াবহ কম্পিটিশন দেখে আমরা নার্ভাস ফিল করি। আমরা হঠাৎ করে দেখলাম যে ফ্যামিলি আমাদের পাশে নাই, আমাদের ভবিষ্যৎ হচ্ছে অধরা, এবং ইত্যাদি ইত্যাদি। আমাদের জন্য একটা কঠিন কষ্টকর সময় হয়। আমি আপনাদেরকে প্রথমে, অ্যাজ ইউ অল আর মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স, আপনারা সকলেই কিন্তু আমার ভাই বোন। আমি দুই একটা কথা বলবো, আপনাদের হয়তো খারাপ লাগবে, কিন্তু মনে করবেন অ্যাজ ইউর এল্ডার ব্রাদার আমি এই কথাগুলো বলছি। আপনাদের টিচার হিসেবে, শিক্ষক হিসেবে, বড় ভাই হিসেবে, যেভাবেই বলেন মেন্টর হিসেবে আমি বলছি, আপনারা সকলেই, আমি যাদের নাম বললাম, আপনারা সকলেই নিজের প্রতি অবিচার করেছেন, নিজের প্রতি কাইন্ড অফ জুলুম করেছেন। সেটা হচ্ছে 50তম বিসিএসসি দেওয়ার, পার্টিসিপেট করার সুযোগ থাকার পরেও অ্যাপ্লিকেশন আপনারা জমা দিয়েছেন। আপনি 50তম বিসিএস এর জন্য কেউ নিজেকে ফিট মনে করছেন না। এই যে ফিট মনে না করা, এটার কারণ কি? কারণ হচ্ছে ল্যাক অফ প্রিপারেশন। আদিবা বলছে ল্যাক অফ প্ল্যানিং এন্ড ক্যারিয়ার গাইডলাইন। এই যে আপনাদের এটা নাই কেন? আপনারা কেন নিজে থেকে এটা খুঁজে নেননি? There are Genesis BCS or other institutions to provide you guideline. তারা এত এত অনলাইন, অফলাইন সেমিনার, সিম্পোজিয়াম করে। আপনারা সেখানে গেলে কিন্তু এই আলোচনা, আমার আলোচনাটা যদি আজকে 6 মাস আগে আপনারা শুনতেন, 1 বছর আগে আপনারা শুনতেন, 4 মাস আগে আপনারা শুনতেন, আপনি তো একটা প্ল্যান করতে পারতেন, প্রিপারেশন নিতে পারতেন, প্রিপেয়ার করতে পারতেন নিজেকে। এখন আপনারা একটু চিন্তা করেন তো, আপনাদের বন্ধুরাই 50-এ ক্যাডার হবে, আপনাদের বন্ধুরাই যারা সিনসিয়ার, সিরিয়াস, অ্যাডভান্সড, তারা হয়তো 50তম বিসিএস এ ক্যাডার হবে, কিন্তু আপনি 50-এ ধরে নিয়ে আসছেন যে আপনার কিছু হবে না, এন্ড ইউ আর ওয়েটিং ফর 51 বিসিএস।
মায়েশার কথা শুনলাম, এতদিন ফ্যামিলি, এতদিন চাইছিল এফসিপিএস দেবে, এখন ফ্যামিলি বলছে বিসিএস আগে দাও, এই জন্য এখন ডিসিশন নিয়েছি বিসিএস দিব, না হয় এতদিন এফসিএস টার্গেট ছিল। আচ্ছা গুড, তার হয়তো এটা চেঞ্জ হয়েছে ভাবনার মধ্যে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে ইন জেনারেল সাধারণভাবে দুই একটা কথা বলি, আপনারা এটা চাইলে আমার সাথে আবার পরে ইন্টারেক্ট করতে পারেন, প্রশ্ন করতে পারেন কমেন্টে বা ইনবক্সে। সম্রাট বলছেন এমবিবিএস ফাইনাল প্রফ সো হার্ড, সাম ম্যানেজমেন্ট সো ডিফিকাল্ট। ওকে ফাইন। আমার মনে হয় আপনারা যারা বিসিএস এক্সপিরিয়েন্স, বিসিএস যারা প্রার্থী, তাদের আসলে দিস ইজ হাই টাইম টু টেক প্র্যাক। প্রস্তুতির জন্য ইন্টার্নশিপের সময়টা হচ্ছে বেস্ট সময়। আপনারা আমাকে ভুল বুঝবেন না, ওই যে বললাম আপনারা নিজেদের প্রতি অবিচার করেছেন। আপনি জাস্ট এমবিবিএস শেষ করেছেন, ইন্টার্নশিপটা শেষ হবে, আপনি কি নতুন একটা হাবিয়ে দোজকে পড়বেন আমাদের এখানে সমাজে। একটা হচ্ছে ওই যে বললাম প্রত্যাশার চাপ, প্যারেন্টস এর, ফ্যামিলির, সমাজের একটা চাপ, নিজেকে আপনি হঠাৎ করে উচ্ছুত মনে করা শুরু করবেন। একদিকে একটা গ্রুপ বলবে বিসিএস দে, বিসিএস দে, বিসিএস দে, আপনার ফ্রেন্ড সার্কেল। আরেকটা গ্রুপ বলবে যে এফসিপিএস দে, এই কোড। আপনি এটা টাল মাটাল অবস্থায় গিয়ে পড়বেন, আপনি কি করবেন? কনফিউজড হয়ে যাবেন, দ্বিধার মধ্যে পড়ে যাবেন। আপনি কি চান আপনি দ্বিধার মধ্যেই থেকে যান? আপনি কনফিউশনের মধ্যে থেকে যান? আপনি কি চান আপনি অস্থিরতার মধ্যে থাকেন? আপনি কি চান 51টাও আপনার মিস হোক, অথবা এফসিপিএসটাও আপনার মিস হোক? আপনারা যারা এখানে ক্যারিয়ার করতে চান, বিলিভ ইট, আমি একেবারে দায়িত্ব নিয়ে বলছি ভাই, বিলিভ ইট, আপনাদের জন্য এখনো যে যত ব্যতিক্রমী বলুক, বিসিএস একটা বেস্ট অপশন, বিসিএস একটা বেস্ট অল্টারনেটিভ ফর ইউ। আমি এই যে কিছুক্ষণ আগে যে আলোচনা করে আনছেন, যে জায়গাটায় আপনাদেরকে আনতে চেয়েছি, ইফ দিস ইজ সো, যদি বিসিএস এ আপনার টার্গেট হয়, কেন আপনি এফসিপিএস এর, ও হয়তো মাইশা হয়তো প্রথমে চিন্তা করছে ওইদিকে যাবেন, কিন্তু বিসিএস এ যদি আপনার চেষ্টা হয়, আপনি কেন এমবিবিএস ফাইনাল প্রফ সো হার্ড, সো সো ভালো রেজাল্ট ইত্যাদি কোনো, আপনি তো পাস অর ফেল। হ্যাঁ, আপনি এভাবে চিন্তা করছেন? হোয়াট এভার, যা গন তা গন, এটা নিয়ে তার কথা বলে লাভ হবে না। হয়তো আপনি একটু মন খারাপ করবেন, বা আমিও হয়তো একটু, ওই যে বললাম, আমার মন খারাপ করা হচ্ছে, আমি আমি ফিল করি যে যাদেরকে আমি পড়াই, যাদেরকে আমি ইনস্ট্রাকশন দিই, দে অল আর মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স, আই ডু ফিল ইট রিয়েলি। সেই জায়গা থেকে আমি এটা বলি। আমি আপনাদেরকে বলবো, যেহেতু আপনারা ধরে নিয়েছেন 50th বিসিএস সম্ভবত আপনার না, এবং আপনারা অ্যাকনলেজ করাচ্ছেন, এখন 51টা কিভাবে আমাদের করা যায়, 51 বিসিএসটা কিভাবে আমাদের করা যায়, 51 বিসিএস এ কিভাবে সম্রাট, মাইশা, আদিবা, তানহা, বিউটি, নাদিয়া যারা আছেন, তারা এক একজন ক্যাডার হবেন, অমৃতা, এই চিন্তাটা আমাদের করা দরকার। এই 51 বিসিএস সার্কুলারটা কখন? নভেম্বর 2026, 26 নভেম্বর মাসের শুরুতে, অর্থাৎ নভেম্বর মাসে দেখেন, 26 নভেম্বর মাসে কি হবে? 51তম বিসিএস এর সার্কুলার হবে। আমি আবারও বলছি, 26 নভেম্বরে 51তম বিসিএস এর সার্কুলার হবে। আপনি যদি এখানে একটা সিট বুকিং করতে চান, আপনি একটা যদি সিট দখল করতে চান, ওইখানে কথাটা খেয়াল করেন, আপনারা অনেকে দুর্ভাগ্যবশত, আমি আমার ডাক্তার বন্ধুদেরকে দেখেছি, ওরা স্পেশাল বিসিএস এর জন্য ওয়েট করে, ইত্যাদি ইত্যাদি। বাই চান্স কামস ওয়ান্স, ইংরেজিতে একটা কথা আছে, চান্স কামস ওয়ান্স, চান্স কামস ওয়ান্স। এটা নিয়ে আমার পুরো একটা লেকচারই আছে, আমি কিন্তু লম্বা কথায় যাচ্ছি না। মনে রাখবেন, সুযোগ বারবার আসে, ইউ আর মিসিং এ চান্স অফ 50th বিসিএস। আপনি 50তম বিসিএস এর একটা সুযোগ অলরেডি হারাতে যাচ্ছেন। নাও গ্রেভ দা 51, যেটা গেছে এটা গেছে। আপনি অবশ্যই প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করবেন 50th বিসিএস এ, অবশ্যই করবেন, পাস করেন ফেল করেন যেটাই করেন, আপনি পার্টিসিপেট করবেন। এখন 51 এর জন্য আপনার প্রিপারেশনটা এখন থেকে শুরু হবে। এই 51 বিসিএস এর প্রিপারেশন আপনার শুরু হবে, ইফ ইউ ডোন্ট চেক ইট আদারওয়াইজ, ইফ ইউ ডোন্ট টেক মি রং, এই 50th বিসিএস এ জিরো পেয়ে ফেল করে হতে পারে। BCS is so competitive now, so competitive. This is not easy. কিছুক্ষণ আগে আমরা কয়েকজন কলিগ এখানে কথা বলছিলাম, এটা একটা লাইক আ ওয়ার, দিস ইজ এ কম্পিটিটিভ ওয়ার। মানে কম্পিটিশনের রেঞ্জের কারণে, ফ্রিকোয়েন্সির কারণে,
কম্পিটিটিভনেস এর কারণে আমরা বলছি দিস ইজ লাইক ওয়ার্ক। আপনি 3 লক্ষ 4 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দেয়, সেখানে আপনি আপনার সিটটা দখল করবেন। সো দিস ইজ নট ইজি টাস্ক। এখানে আপনি কিছু এটা যদি গ্রেভ করতে চান 51 বিসিএস এ আপনাকে দীর্ঘমেয়াদী সিরিয়াস প্রিপারেশন নিতে হবে। এই যে আপনারা 2-1 মাস পরে 2-3 মাস পরে যে হতাশ হয়ে গেছেন, এই ধরনের প্রিপারেশন হবে না। ইউ আর লাকি ফর দি ফার্স্ট টাইম পাবলিক সার্ভিস কমিশন 50তম বিসিএস এর সার্কুলারে বলেছে 1 বছরের মধ্যে দে উইল ফিনিশ 1 বিসিএস। 50তম বিসিএস এর সার্কুলারে ওরা বলে দিয়েছে কখন রেজাল্ট হবে, কখন রিটেন হবে, কখন ভাইভা হবে, কখন চূড়ান্ত রেজাল্ট হবে, রিকমেন্ডেশন হবে। তাহলে এর পরের বছরটা 2027 পুরো সালটা হচ্ছে আপনাদের জবের বছর, আপনার কেরিয়ার প্ল্যানিং এর বছর। ইফ ইউ মিস 51, আপনি কিন্তু কেরিয়ার থেকে অনেক দূরে সরে যাবেন, অনেক দূরে সরে যাবেন। মনে রাখবেন 50 থেকে সরে গিয়ে আপনি কিছুটা সরে গেছেন অলরেডি, আই এম সরি টু সে। বাট আপনি যদি আগামী বারটা যদি আপনি ধরতে না পারেন, ক্যাচ আপ করতে না পারেন, তাহলে আপনি কিন্তু কেরিয়ারে অনেক পিছিয়ে পড়েছেন ফ্রম ইউর ফ্রেন্ডস, কম্পেয়ারিং টু ইউর ফ্রেন্ডস, কম্পেয়ারিং এটাকে আমি যদি বলি যে আপনার অ্যাসপিরেশনের জায়গা থেকে যদি আমি বলি, টার্গেটের জায়গা থেকে যদি বলি, ইউ উইল বি ফ্রাস্ট্রেটেড মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার। সুতরাং এটা না করার জন্য এই যে কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে আপনি যদি আগামী নভেম্বরের সার্কুলারটা ধরতে চান, ইউ হ্যাভ 11 months টাইম, অনলি 11 মাস। বিসিএস পরীক্ষা, বিলিভ ইট, আপনাদের সাথে 51তম বিসিএস যারা অংশগ্রহণ করবে তারা কাউকে না, শত শত স্টুডেন্টকে আমি চিনি যারা 3-4 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে। তারা প্রিপারেশন নাই, ফেল করে, আবার প্রিপারেশন, আবার ফেল করে, এরকম করতে করতে আদৌ ভাই হয় একটা টিকে, বেশিরভাগই কেরিয়ার থেকে ঝরে যায়, হতাশ করে। আমি একজন কেরিয়ার কনসালটেন্ট হিসেবে ফর লং 2 decades আমি আপনাদেরকে বলবো, যেহেতু বিসিএস আপনার টার্গেট, আপনাদের কথাবার্তার মধ্যে আমি যতটুকু পেলাম, প্লিজ ডোন্ট মিস দ্য চান্স অফ 51। ইফ ইউ মিস ইট, আপনি কিন্তু কম্পিটিশন থেকে সরে যাবেন। স্টিল দিস মিনস সামথিং ইন আওয়ার সোসাইটি টু বি এ বিসিএস ক্যাডার অফিসার। এখন আমাদের সমাজে একজন ক্যাডার অফিসারের অনেক গুরুত্ব, অনেক সীমাবদ্ধতার পরে অনেক গুরুত্ব আছে সমাজে, তাদের অনেক মর্যাদা আছে, ডিগনিটি আছে, স্ট্যাটাস আছে, গ্রহণযোগ্যতা আছে। মনে রাখবেন, এটা আপনারা বুঝেন না তা নয়। তাহলে 51 বিসিএস ধরার জন্যই হচ্ছে এই যে জেনেসিস যে বললো প্রিলিমিনারি এবং রিটেন কম্বাইন্ড সেশন বা কম্বাইন্ড প্রিপারেশন, প্রিলিমিনারি প্রিলি প্লাস রিটেন কম্বাইন্ড। এই যে প্রিলিমিনারি এবং রিটেনের যে কম্বাইন্ড ব্যাচ আছে, ডোন্ট মিস ইট, ডোন্ট মিস ইট, ডোন্ট মিস ইট। আপনাদের ব্যস্ততা থাকবে সামনে, আপনারা মেবি ইন্টার্নশিপ শেষ করবেন, শেষ করতে করতে আপনি দেখবেন যে হুট করে সামনে আপনার সামনে বিসিএস, 51তম বিসিএস, সবকিছু আপনার সামনে এসে দাঁড়িয়ে গেছে। আপনি শুধু বিসিএস আমাদের আমাদের বড় একটি অংশের, আপনাদের অগ্রজ বন্ধুরা যারা আছেন তাদের বড় একটি অংশের বিসিএস ব্যর্থতার মূল কারণ হচ্ছে দে আর নট ফোকাস। তারা ফোকাস না হওয়ার কারণে তারা বারে তারা চান্স মিস করে। অথচ বলা হয়েছে চান্স কামস ওয়ান্স। আপনি অলরেডি একটা মিস করেছেন। আপনি যদি এখন 51-এ ধরতে চান, তাহলে আপনি প্রিলিমিনারি এবং রিটেন একসাথে পড়বেন। প্রিলিমিনারি এবং রিটেন আপনি কোচিং করেন অথবা না করেন, আপনি প্রিলিমিনারি এবং লিখিত একসাথে পড়বেন। একসাথে না পড়লে শুধু প্রিলিমিনারির জন্য যারা পড়ে তারা কোনো ক্যাডার হয় না, যে একটা ব্যতিক্রম তো হতেই পারে। তারাই সফল হয়, তারাই প্রথমবার বিসিএস ক্যাডার অফিসার হয়। আমি আবারও বলছি, তারাই সফল হয়, তারাই প্রথমবার বিসিএস ক্যাডার অফিসার হয় যারা প্রিলিমিনারি এবং লিখিত একসাথে প্রিপারেশন নেয়। যারা প্রিলিমিনারি লিখিত একসাথে প্রিপারেশন নিয়ে একসাথে সামনের দিকে চলে যায়, তারা সাকসেসফুল হয়। ও আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আহ আমি হয়তো যদি সময় সুযোগ হয়, আপনার সাথে আজকে যেখানে আমি আলোচনা করলাম সেখান থেকে হয়তো আমি আপনাদেরকে আরো দু একবার কথা বলার আমার সুযোগ হতে পারে, সবকিছু টাইম টেবিল মিললে ওরা যদি আমাদের সুযোগ দেয়। আর
যারা আছেন তাদেরকে বললাম, আমি বুঝতে পারলাম যে আপনারা সবাই কিন্তু আলটিমেটলি 51 BCS এর ক্যান্ডিডেটস। এখানে আলোচনা চলবে, এখানে আরো এই ধরনের আলোচনা আমার আরো 2-1টা সেশন আমি প্রয়োজন বোধ করছি। আপাতত ম্যানেজমেন্ট থেকে আমাকে একটা দেওয়া হয়েছে, চিরকুট দেওয়া হয়েছে। গতকাল যারা আমাদের অনলাইন ভার্সিটি এই সেমিনারে ছিলেন, ফারদিন স্যার যেটা কন্ডাক্ট করেছিলেন, এবং আজকে যারা এই সেশনটা করেছেন তাদের জন্য জেনেসিস BCS তাদের প্রোগ্রামে 25% ডিসকাউন্ট, রাইট? 25% ডিসকাউন্ট। কোনো টাইম বার আছে কতদিনের মধ্যে করতে হবে? আপনারা যখনই ভর্তি হন অ্যাজ আর্লি এজ পসিবল আপনারা এটা ডিসাইড করেন। আর প্রয়োজন ওদের সাথে কথা বলে, এটা আমার বলা ঠিক হচ্ছে কিনা জানি না, ওদের সাথে প্রয়োজনে কথা বলে এই যে 50-এর ভর্তি হওয়ার পরে 50-এর এক্সাম ব্যাচ টেস্ট এগুলো তো কোনোভাবে সার্ভিসটা নেওয়া যায় কিনা দেখেন। তো আমার মনে হয় ইউ আর ব্রিলিয়েন্ট, আপনাদের আনসার শুনে। হ্যাঁ হ্যাঁ, না 51-তে ভর্তি হলে 50-এর পরীক্ষা টরীক্ষা দিতে চাইলে যদি সুযোগ থাকে আর কি। হ্যাঁ, তাহলে সেখানে হচ্ছে 51 BCS এ আপনারা কম্বাইন্ড প্রিলিমিনারি এবং লিখিত প্রিপারেশনের প্রস্তুতি নেন, এবং একটা BCS এ কিন্তু প্রথম BCS এ কিন্তু আপনার স্বপ্নের BCS হতে পারে, আপনার সফলতার BCS হতে পারে, যদি আপনি টুগেদার প্রিলি এবং লিখিত প্রিপারেশন একসাথে নেন। আমি আজকে শেষ করব। আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, কোনো যদি কেরিয়ার বা BCS ইত্যাদি প্রিপারেশন নিয়ে। আমার নাম্বারটা রাখতে পারেন 01712937917। আমি আবারও বলছি 01712937917। এখানে আমি মাঝে মধ্যে সেশন নেওয়ার জন্য আসি। আপনারা চাইলে হয়তো আপনাদের সাথে পরবর্তী কোনো প্রোগ্রামে দেখা হবে ইনশাল্লাহ। আজকে আপনারা যদি চান যে জেনেসিসের সাথে আপনাদের কম্বাইন্ড ব্যাচে আপনাদের প্রিপারেশনটাকে একসাথে রাখবেন, দেন আমি বলবো এই যে 25% যে ডিসকাউন্টের একটা অফার সুযোগ তাদেরকে অফিস দিয়েছে, ট্রাই টু ক্যাচ আপ ইট, এটা ধরার চেষ্টা করেন। আর কথা তো হবেই। আপনাদের সবাইকে, যারা এতক্ষণ ছিলেন, সম্রাট, মায়েশা, আদিবা, নাদিয়া, অমৃতা, যারা ছিলেন তাদের সবাইকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। আরো যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।